বাকিরা কোথায়? আর কেউ আসবে? 5 জন। দু মিনিট দেখি। আর তো কারোর করিস না। এনিওয়ে আমি স্টার্ট করে দিলাম। দুটো টপিক পড়াবো ওই একই ইউনিটের। গ্লোবালাইজেশন, গ্লোবাল কালচার। গ্লোবালাইজেশন, গ্লোবাল কালচার, গ্লোবাল মিডিয়া, এই তিনটে আইডিয়া যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে ইউনিটটা বুঝতে কোনো অসুবিধা হবে না। আর এর আন্ডারে যেগুলো আছে সেগুলো মোরাললেস কনসেপ্টটা বেসিক্যালি একই, সেগুলোরই কনসেপ্টটাকে এক রেখে চিন্তাভাবনাগুলোকে একটু ছড়ানো হয়েছে, আর কিছুই না। যেমন তোমাদের কালচারাল ইম্পেরিয়ালিজম পড়িয়েছি, কালচারাল আগের দিন কালচারাল ইম্পেরিয়ালিজম পড়ালাম। তো আর তারপরে দেখবে যে ওখানে ইউনিটেই রয়েছে গ্লোবাল কালচারাল পলিটিক্স আর কালচারাল হোমোজেনাইজেশন। দুটোই আজকে বলে দেবো। গ্লোবাল কালচার যদি ক্লিয়ার থাকে, কালচারাল ইম্পেরিয়ালিজম যদি বুঝে থাকো, গ্লোবালাইজেশন যদি বুঝে থাকো, তাহলে এগুলো বুঝতে কোনোটাই অসুবিধা হয় না, বেসিক্যালি একই অনেকটা। হোমোজেনাইজেশন মানে কি? কালচারাল হোমোজেনাইজেশন। হোমোজেনাইজেশন মানে কি? দুটো কথা আছে, একটা হচ্ছে হেটেরোজাইজেশন আর হোমোজেনাইজেশন। খুব সহজভাবে যদি উদাহরণ দিয়ে বোঝাই, ধরো ভারতবর্ষে বাঙালি সম্প্রদায়। বাঙালি সম্প্রদায় কি করে? বাঙালি সম্প্রদায়রা বাংলায় কথা বলে, বাঙালি খাবার দাবার খায়, মোরাললেস বাঙালি পোশাক, কোনো অকেশনে বাঙালি পোশাক পরে, বাঙালি ফেস্টিভ্যাল গুলোকে ফলো করে, উদযাপন করে, দুর্গাপুজো। অর্থাৎ বাঙালিদের মধ্যে কিছু বৈশিষ্ট্য আছে যেটা একই, সব বাঙালিদের মধ্যে একই বৈশিষ্ট্য। তো হোমোজেনাইজেশন এটা কি বলে, যে একই বৈশিষ্ট্য সম্পন্ন কিছু একটা বিষয় বা একটা কোনো কনসেপ্ট যেটার বৈশিষ্ট্যগুলো, চারিত্রিক বৈশিষ্ট্যগুলো এক। ঠিক আছে? যেমন যদি আমি শুনতে প্রবলেম হচ্ছে, এখনো শুনতে প্রবলেম হচ্ছে? 1 মিনিট দাঁড়াও, মাকে রাখো তো, হাতা খুন্তি কম নাড়াও, ক্লাস একটু আস্তে করো না, ক্লাস নিচ্ছি আমি। হ্যাঁ, শুনতে পাচ্ছ এবার? শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে কি? আরে কেউ তো তো হোমোজেনাইজেশন কি?
একই চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন কোনো কিছুকে হোমোজেনাইজেশন বলে। যেমন ধরো আমি একটা সার্ভে করব বা স্যাম্পল সার্ভে করব, দমদম এরিয়ায় লোকেদের নিয়ে আমি একটা স্যাম্পল সার্ভে করব, দমদম এরিয়ায় কি কি কোন কোন জাতি বসবাস করে সেটার উপর আমি স্যাম্পল সার্ভে করব, ঠিক আছে? দমদম এরিয়ায় কি শুধু বাঙালি থাকে? বাঙালি থাকে না, পাঞ্জাবি থাকে, বিহারি থাকে, উত্তরপ্রদেশি থাকে, উড়িষ্যার লোক থাকে। তো এই যে দমদম এরিয়ার জাতিটা কি হেটেরোজাইজেশন, একই বৈশিষ্ট্য সম্পন্ন নয়। কিন্তু এই যে আমি যদি এই জাতিগুলোকে ভাগ করে নিই, একটা বাঙালি সম্প্রদায়, একটা গুজরাটি সম্প্রদায়, একটা পাঞ্জাবি সম্প্রদায়, একটা বিহারি সম্প্রদায়, একটা উত্তরপ্রদেশি ইউপি সম্প্রদায়, এগুলোকে যদি ভাগ করে নিয়ে শুধুমাত্র বাঙালি গ্রুপটাকে ধরে কাজ করি, তাহলে কি হলো? হেটেরোজাইজেশন থেকে আমি হোমোজেনাইজেশনে চলে এলাম। কারণ আমি যে গ্রুপটাকে নিয়ে কাজ করছি সেখানে শুধু বাঙালিরাই আছে, এবং বাঙালিদের মোরালিস চারিত্রিক বৈশিষ্ট্য আমি বলবো না, কালচারাল যে বৈশিষ্ট্যগুলো, কথা বলা, খাওয়া দাওয়া, লাইফস্টাইল মোরাললেস একই। তো হোমোজেনাইজেশন হচ্ছে একই বৈশিষ্ট্য সম্পন্ন কিছু। তো এবার খাতায় লেখো যে কালচারাল হোমোজেনাইজেশন। কালচারাল হোমোজেনাইজেশন কি? কালচার তো বৈচিত্র্য, কালচারে পৃথিবীতে, সারা পৃথিবীতে বিভিন্ন ধরনের সংস্কৃতি, বিভিন্ন ধরনের সংস্কৃতি সম্পন্ন মানুষ বসবাস করে। আমাদের ভারতবর্ষে একাধিক কালচার, ওয়েস্ট বেঙ্গলে একরকম কালচার, বিহারে একরকম কালচার, পাঞ্জাবে একরকম কালচার, মহারাষ্ট্রে একরকম কালচার, সাউথ ইন্ডিয়া একরকম কালচার। তো কালচারাল হোমোজেনাইজেশন এটাই বলছে যে এই কালচারালের এই বিভিন্ন ধরনের বৈশিষ্ট্যগুলোকে সরিয়ে দিয়ে একই কালচারের অধীন করে দেওয়া সবাইকে। বুঝতে পেরেছ? কালচারাল ইম্পেরিয়ালিজমে কি পড়েছিলাম? একটা ক্যাপিটালিস্ট কান্ট্রির কালচার ততোধিক দুর্বল কান্ট্রিগুলোর ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। মানে আমেরিকান কালচার দ্বারা আমরা বশীভূত হয়ে যাচ্ছি, নিজেদের কালচারটাকে ভুলে যাচ্ছি, আমেরিকান কালচারকে ফলো করছি। তো কালচারাল হোমোজেনাইজেশনে কিন্তু কনসেপ্টটা মোটামুটি একই, অর্থাৎ কালচারের যে বৈচিত্র্যগুলো আছে সেগুলোকে মুছে দিয়ে এক এবং অদ্বিতীয় একটা কালচার তৈরি করা, যেই কালচারটাকে সবাই, এক সেকেন্ড আমি করে দেবো এগুলো পরে, আওয়াজ আসছে আমার, রেখে দাও। আমি কালচারাল ইম্পেরিয়ালিজম কি বলেছিলাম? যে একটা ধনী দেশের কালচার ততোধিক দুর্বল দেশের ওপর চাপিয়ে দেয়। কালচারাল হোমোজেনাইজেশন বলছে যে, জাস্ট এক মিনিট, এক সেকেন্ড, মুক্তি দেবে, আওয়াজ আসছে, বলছি না আমি করে দেবো। হ্যাঁ আসছে না। একাধিক কালচারকে মুছে দিয়ে একটাই কালচারকে সবাইকে ফলো করতে বাধ্য করা। তোমাদের যদি আমি একটা উদাহরণ দিই, এই কালচারাল হোমোজেনাইজেশন যে কনসেপ্টটা, এটা অনেক
বহুকাল আগে থেকে। যদি আমি ধরি নাৎসি জার্মানি, নাম শুনেছো, কনসেন্ট্রেশন ক্যাম্প, সেখানে কি হয়েছিল, ইহুদিদের মেরে ফেলা হচ্ছিল, ঠিক আছে। এবং এই যে গণহত্যা, গণহত্যার অর্থ কি? গণহত্যার অর্থ হচ্ছে একটা সম্প্রদায়কে পুরো মুছে দাও, একটা সম্প্রদায়কে আদার্স মুছে দাও, আদারওয়াইজ তাদেরকে আমার সম্প্রদায় অঙ্গীভূত করো বা তাদেরকে বাধ্য করো আমার সম্প্রদায় আমার কালচার মানতে। হিন্দু মুসলিম দাঙ্গায় যদি তুমি ধরো, সেখানে কি করা হয়েছে, হয় মুসলিমদের ওপর অত্যাচার করে মুসলিমদের দাঙ্গা করে মাদার খুন করা হয়েছে যাতে মুসলিম সম্প্রদায় আর না থাকে, বা মুসলিমরা কি করেছে, একের পর এক হিন্দুদের, যদি আমি মোগল যুগটা ধরি, মোগল যুগে প্রচুর হিন্দুদের জ্বালিয়ে দেওয়া হতো, মেরে ফেলা হতো, এবং যারা তথাকথিত দুর্বল, যারা নিজেদেরকে আত্মসমর্পণ করতো, তাদেরকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করা। এখনো অনেক জায়গায় আছে যে অন্য ধর্ম সম্প্রদায়ের লোককে আমি রাখতে দেবো না, অন্য সাংস্কৃতিক বৈশিষ্ট্য সম্পন্ন মানুষকে আমি থাকতে দেব না। আমার জায়গায় থাকতে গেলে আমি যে একটা শক্তিশালী দেশ, আমি যে কালচারটাকে মেনে চলি, নির্বিশেষে জাতি ধর্ম নির্বিশেষে সবাই কালচারটাকে মেনে চলবে। যদি আমি ধরি ভারতবর্ষে, যদি তাছাড়া ওয়ার্ল্ডে আমি যদি ধরি, ধর্মীয় কালচার হিসেবে হোমোজেনাইজেশন কি, বুদ্ধদেব ছিলেন, বৌদ্ধ ধর্মের প্রচার করেছিলেন, কোথায় করেছিলেন, সারা বিশ্বে করেছিলেন। এবং এই যে বৌদ্ধ ধর্মের ব্যাপ্তি, তার ইন্টেনশন ছিল হচ্ছে সারা বিশ্বকে বৌদ্ধ ধর্মের ফলোয়ার্স করে তোলা, অন্য কোনো ধর্ম থাকবে না, সবাই বৌদ্ধ ধর্মকে ফলো করবেন, এরকম করে উনি চীনের অর্ধেক জায়গা, চীন, জাপান, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ইন্ডিয়ানের অনেক পার্ট, টিবেট, এই সমস্ত জায়গাগুলোতে বৌদ্ধ ধর্মের দেখবে একটা আধিপত্য। তার মানে কি, অন্য ধর্মটাকে আমি মুছে দিলাম, দিয়ে আমার ধর্মটাই ডমিনেন্ট, বা আমার এখন যেটা আইএসআইএস করছে, ইসলামিক স্টেট যেটা করছে, যে পৃথিবীতে আর কোনো ধর্ম থাকবে না, শুধুমাত্র ইসলাম ধর্ম থাকবে, কোনো হিন্দু বলো, খ্রিস্টান বলো, বৌদ্ধ বলো, কেউ থাকবে না, শুধুমাত্র ইসলাম ধর্ম থাকবে, সারা পৃথিবী ইসলাম ধর্মের ফলোয়ার হবে। দ্যাট ইজ হোমোজেনাইজেশন। কালচারাল হোমোজেনাইজেশনে একটা বিশাল বড় উদাহরণ হচ্ছে গণহত্যা। বহুকাল আগে থেকে আমাদের ইন্ডিয়ান হিস্ট্রি যদি ধরি, মোগল ইতিহাস থেকে শুরু হয়েছে, তারপরে যদি বিদেশের অনেক ইতিহাস ঘাটি, সেখানেও আমরা দেখবো হিটলারের নাৎসি, ইহুদিদের মেরে ফেলা, রোমান সাম্রাজ্য এরকম হয়েছে। তো একটা গোষ্ঠীকে মেরেই ফেলো, বা একটা গোষ্ঠীকে মেরে ফেলো, আইদার তাদেরকে আত্মসমর্পণ করতে বাধ্য করো, যে তারা আমার কালচারটা মেনে নেবে, তারা আমার ধর্মটা মেনে নেবে। তো দ্যাট ইজ কালচারাল হোমোজেনাইজেশন। এবার এটাকে যদি আমি এখন গ্লোবালাইজেশনের পরবর্তীকালে দেখি, তো কালচারাল হোমোজেনাইজেশনটাকে আমরা কি বলবো, একটা কালচারাল ইম্পেরিয়ালিজম। তার থেকেও বেশি দেখবে একটা কথা শোনা যায়, ম্যাকডোনাল্ডাইজেশন, ম্যাকডোনাল্ড কালচার, বা কোক পেপসি কালচার, আমেরিকান কালচার। আমরা অ্যাজ এ ইন্ডিয়ান এখন কতটা ভারতীয় কালচারকে ফলো করছি। আমরা যখন রাস্তাঘাটে বেরোচ্ছি, আমরা কি ভারতীয় পোশাক পরে বেরোচ্ছি? ফার্স্ট অফ অল ভারতীয় পোশাক পরছি না। ভারতীয় তো বিভিন্ন পোশাক রয়েছে, বাঙালিদের একরকম পোশাক, সাউথ ইন্ডিয়ানদের একরকম পোশাক,
উত্তরপ্রদেশ পাঞ্জাবিদের একরকম পোশাক। তো আমি যখন রাস্তায় বেরোচ্ছি তখন ম্যাক্সিমাম অল্প বয়সী মেয়েদের দেখছি ওয়েস্টার্ন পোশাক পরতে, জিন্স পরতে, ট্রাউজার পরতে, টি শার্ট পরতে, শার্ট পরতে। ছেলেদেরকে সবাইকেই দেখছি জিন্স পরতে, টি শার্ট পরতে। তো এই যে ড্রেসটা, দিস ইজ নট এ ইন্ডিয়ান ড্রেস। ড্রেসটা ইন্ডিয়ান নয়, এটা আমেরিকান বা ইউকে ক্যাপিটালিস্ট কান্ট্রির পোশাক। তো ক্যাপিটালিস্ট কান্ট্রির পোশাকটা কিন্তু এখন হোমোজেনাইজ হয়ে গেছে। তুমি যদি আজকে এখান থেকে তুমি যদি চায়নায় যাও, বা আজকে আমি এখান ভারতবর্ষ থেকে যদি আমি শ্রীলঙ্কায় যাই বা নেপালে গেলাম, তো আমি পোশাকে কিন্তু খুব একটা ফরক দেখবো না। দেখবো কি? খুব একটা দেখবো না। হ্যাঁ, টিবেটানরা কিন্তু নিজেদের পোশাক পরে, কিন্তু বেসিক্যালি আমি সব জায়গাতেই দেখবো জিন্স টি শার্ট, জিন্স টি শার্ট, জিন্স টি শার্ট। এটা একটা মুম্বাইতে যদি যাই তো আমি থোড়াই দেখবো মহারাষ্ট্রিয়ান পোশাক পরে সবাই ট্রেনে বাসে উঠছে, ওঠে না নেই। তো পোশাকের হোমোজেনাইজেশন দেখো অনেকদিন আগেই হয়ে গেছে। দ্যাট ইজ কালচারাল হোমোজেনাইজেশন। একটা পোশাকটাও তো একটা কালচার, মানে প্রত্যেকটা জাতির নিজস্ব ট্র্যাডিশনাল পোশাক আছে। সেই ট্র্যাডিশনাল পোশাকটা কিন্তু এখন আর আমরা আগেকার দিনে কি দেখতাম, আমাদের দাদু বা তার বাবা ধুতি পাঞ্জাবি পরেই ঘুরে বেড়াতো। বাঙালি ছেলেরা এখন কজন ধুতি পাঞ্জাবি পরেই না। মেয়েরা ম্যাক্সিমাম শাড়িই পরতো, মায়ের আমল বা তার আগের আমল সবসময় শাড়ি পরতো। এখন আমি সব দেখি না। তো পোশাকের ক্ষেত্রে হোমোজেনাইজেশন। তো আস্তে আস্তে কি হচ্ছে, শুধু পোশাকটা তো বহুদিন আগেই হচ্ছে, আস্তে আস্তে কি হচ্ছে সবকিছুর ক্ষেত্রে। ফুড হ্যাবিট, এই যে আমি বললাম ফুড হ্যাবিটে এখন খুব সহজ খাবার হচ্ছে নুডলস। নুডলসটা কোথা থেকে এলো? ওয়ান অফ দ্য ক্যাপিটালিস্ট কান্ট্রি চায়না থেকে এসছে। তো সেটা এখন আমাদের ঘরে ঘরে, ম্যাগি তো থাকেই কারণ কম সময়ে তৈরি করে ফেলি। ফুড হ্যাবিটে ইন্ডিয়ান ফুড আমরা খাই, নিশ্চয়ই অবশ্যই খাই, কিন্তু কোথাও যেন একটা সেই ফুড হ্যাবিটও আমাদের চেঞ্জ আসছে, একটা হোমোজেনাইজেশন হয়ে গেছে। ম্যাগি আজকে সারা বিশ্বর, সারা ওয়ার্ল্ডের লোকেরা ম্যাগি খায়, সারা ওয়ার্ল্ডের লোকেরা এখন পিৎজা খায়, সারা ওয়ার্ল্ডের লোকেরা বার্গার খায়, সারা ওয়ার্ল্ডের লোকেরা স্যান্ডউইচ খায়। তো বাঙালিরা কি আজকে আজকে থেকে 20 বছর আগে, 30 বছর আগে, 40 বছর আগে স্যান্ডউইচ খেতে ইউজ ছিল? হ্যাবিচুয়েটেড ছিল না। কিন্তু আমরা এখন হ্যাবিচুয়েটেড হয়ে গেছি, হয় কিনে খাচ্ছি, নয়তো বাড়িতে চট করে বানিয়ে নিচ্ছি। নুডলসটা তো রেডিই থাকে। এছাড়া আমাদের পিৎজা অর্ডার করছি, কেএফসি অর্ডার করছি, ম্যাকডোনাল্ডস অর্ডার করছি। তো ফুড হ্যাবিটেও দেখবে একটা হোমোজেনাইজেশন। তো এই যে একটা কালচারকে ধীরে 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 সারা বিশ্বকে গ্রাস করছে, খাওয়া দাওয়া, পোশাক, এবং আস্তে আস্তে বিভিন্ন রকমের, শুধু তাই না, বিভিন্ন রকমের সিনেমা যদি দেখি আমি, ম্যাক্সিমাম হিন্দি সিনেমা, যদি বড় বাজেটের হিন্দি সিনেমা হয়, দেখবে লোকেশন ম্যাক্সিমামই সব ক্যাপিটালিস্ট কান্ট্রি। যারা রয়েছে সেখানে তারা ম্যাক্সিমামই এনআরআই। তারা যে জীবনযাপন করছে সেগুলোর সাথে ভারতীয় সংস্কৃতির কোনো মিল নেই। তারা যে স্ট্যান্ডার্ড অফ লাইফ লিড করছে তার সাথেও ভারতীয় সংস্কৃতির কোনো মিল নেই। কি আছে না, একটা আমেরিকান সংস্কৃতির মিল আছে, যেটাকে আমরা এখন আমেরিকান সংস্কৃতি আর বলি না, একটা হোমোজেনাইজেশন হয়ে গেছে। ঠিক আছে, পোশাক আশাক সবারই এক। তুমি বলিউড সিনেমাও যা পোশাক আশাক দেখবে, চাইনিজ সিনেমাও সেই পোশাক আশাক দেখবে, আমেরিকান মুভিতেও সেই পোশাক আশাক দেখবে। খাওয়া দাওয়া এখন তুমি যদি কারণ জোহরের মুভি টুভি দেখো, সে টিন ফুড খাচ্ছে, স্যান্ডউইচ খাচ্ছে, কফি খাচ্ছে। খুব কম দেখা যায় যে বিরিয়ানি খাচ্ছে বা খাবার সাজিয়ে নিয়ে বসেছে, খুব কম দেখা যায়। সব জায়গায় দেখবে অ্যালকোহল, অ্যালকোহলটা নর্মাল। ঠিক আছে, আগে অ্যালকোহলটা ভারতীয় সংস্কৃতির
সাথে যেত না, একদমই যেত না। কিন্তু এখন স্ট্যাটাসকেও মেনটেন করতে অ্যালকোহলটা এখন নর্মাল হয়ে গেছে। আমি যদি কারোর বাড়িতে যাই, মিষ্টির বদলে আমি অ্যালকোহলের বোতল নিয়ে যাচ্ছি। তো এইটা কোথা থেকে এসছে? এই দরজাটা বন্ধ করে দাও। এই কোথা থেকে এসছে এগুলো? তো এগুলো একটা ক্যাপিটালিস্ট কান্ট্রির কালচার, ধীরে 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 সারা বিশ্বকে গ্রাস করছে এবং একই রকম হয়ে গেছে। মোরাললেস খাওয়া দাওয়া, পোশাক আশাক, এনজয়মেন্ট, ঠিক আছে, ডিস্কে যাচ্ছি, পাবে যাচ্ছি, এটা হচ্ছে কালচারাল হোমোজেনাইজেশন। এবং এটা যেটা আমি আরেকটা ক্ষেত্রে বললাম, ধর্ম তো একটা কালচার। এই কালচারাল হোমোজেনাইজেশন কিন্তু বহুকাল আগে থেকেই চলছে। মানে তোমারটাকে আমি প্রাধান্য দেব না, যে শক্তিশালী তাকে অনুসরণ করতে হবে। মোগল সাম্রাজ্যে কি হতো? মোগল সেনারা যখন একের পর এক গ্রাম দখল করতে করতে যেত, হয় তারা খুন করে দিত, গ্রামের পর গ্রাম গ্রামবাসীকে খুন করে দিত, আদারওয়াইজ জোর করে ধর্মান্তরিত করত, ইসলাম ধর্মে ধর্মান্তরিত করত, কনভার্টেড। এবং এটাও শুনবে যে পাকিস্তানে যে সমস্ত পাকিস্তানিরা আছে, এটা আমি শুনেছি, আমি ব্যক্তিগতভাবে আমার অভিজ্ঞতা আছে, পাকিস্তানে যে সমস্ত পাকিস্তানি মুসলিমসরা আছে তাদের অ্যানসেস্টার্সরা মানে পূর্বপুরুষরা তারা ম্যাক্সিমামই হিন্দু ছিল, তারা কিন্তু কনভার্টেড। তো ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ যে সমস্ত মুসলিমসরা আছে এদের পূর্বপুরুষরা ম্যাক্সিমামই তোমার কনভার্টেড, হিন্দু থেকে ধর্মান্তরিত হয়ে মুসলিমে গেছে। তো দিস ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট এক্সাম্পল অফ কালচারাল হোমোজেনাইজেশন। জোর করে তাদের ধর্মান্তরিত করা হয়েছে, আদারওয়াইজ তাদের মেরে ফেলা হয়েছে। তো বিষয়টা তো ক্লিয়ার হয়েছে, হোয়াট ইজ কালচারাল হোমোজেনাইজেশন। এবার আমি এর সাথেই পড়িয়ে দিচ্ছি হোয়াট ইজ কালচারাল পলিটিক্স। কালচারাল পলিটিক্স সমস্ত জিনিসটাকে না মাথার মধ্যে বেসিকটা গেঁথে নেবে। গ্লোবালাইজেশন, গ্লোবাল কালচার, গ্লোবাল মিডিয়া, কালচারাল ইম্পেরিয়ালিজম, কালচারাল হোমোজেনাইজেশন। যখন প্রত্যেকটা জিনিস ভাবতে বসবে, একটা জিনিস মাথায় রাখবে, সেটা হচ্ছে কি একাধিপত্য, কালচারের একাধিপত্য, অর্থনীতির একাধিপত্য, বাজারের একাধিপত্য, মার্কেটের একাধিপত্য, ঠিক আছে। এবং কারাই একাধিপত্যগুলো করছে? কারা? বিভিন্ন শক্তিশালী দেশগুলো, অর্থাৎ ক্যাপিটালিস্ট কান্ট্রি বা পুঁজিবাদী দেশ। এরা কি করছে? এরা একটা সেন্ট্রাল ইকোনমি সিস্টেম করে ফেলছে, একটা মুক্ত অর্থনীতি, ফ্রি মার্কেট, সারা বিশ্বের বাজার এখন উন্মুক্ত। তুমি এখন নিজের দেশের পণ্য যত না পাবে, বিদেশের পণ্য মার্কেটে গিয়ে বেশি পাবে। এবং এইটা করতে গিয়ে, এই সেন্ট্রাল ইকোনমি সিস্টেম করতে গিয়ে বা ফ্রি মার্কেট, মুক্ত বাজার, মাল্টিন্যাশনাল কোম্পানির আধিপত্য, আমেরিকান কোম্পানি তার সমস্ত ব্রাঞ্চ, তার সমস্ত দেশের বাইরেও, শুধু আমেরিকান কোম্পানি বা চায়না কোম্পানি, সারা সারা বিশ্বে এদের ম্যানুফ্যাকচারিং ইউনিট খুলে ফেলেছে, বাজার দখল করে ফেলেছে। তো এইটা যখনই মানুষ করতে যায় বা কোনো একটা দেশ করতে যায়, তখন ধীরে 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 কি হয়, সেই দেশের কালচারটাও কিন্তু তাদের গ্র্যাবের মধ্যে চলে আসে, তাদের গ্রিপের মধ্যে চলে আসে। অর্থাৎ এই কালচারটাকে আমি আমার, এই কালচারটার উপর আমি আমার কালচার চাপিয়ে দেবো, ডমিনেট করবো। এটা অটোমেটিক্যালি হবে, কালচারটা অটোমেটিক্যালি আস্তে 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 সারেন্ডার করে দেবে। আমাদের ভারতে যখন বিদেশি পণ্য আসতে শুরু করলো, ভারতে যখন মুক্ত বাজার হয়ে গেল, তখন আস্তে আস্তে কি হলো, বিদেশি পণ্যের সাথে আমরা হ্যাবিচুয়েটেড হয়ে গেলাম।
বিদেশি খাওয়া দাওয়া, ম্যাকডোনাল্ডস এলো, কেএফসি এলো, কোক পেপসি এলো, তো আমরা তো ইউজ হয়ে গেলাম এই পুরো খাবার সাথে। আমরা থোড়াই এখন বাড়িতে কেউ আসলে শরবত বানিয়ে খাওয়াই, ফ্রুট ফলের শরবত বানিয়ে খাওয়াই, যেটা ইন্ডিয়ান কালচার ছিল, ফলের শরবত বানিয়ে খাওয়ানো নেই, আমরা কোক পেপসি ঢেলে দিই। তো এটা কি হয়, যখনই মার্কেটটা বাজারে মনোপোলাইজেশন হয়ে যায় না, একটা বিদেশি কান্ট্রির, একটা ক্যাপিটালিস্ট কান্ট্রির মনোপোলাইজেশন চলে, বিশ্ব বাজার যেটা বাজারটাকে দখল করে না, তখন অটোমেটিক্যালি কি হবে, তোমার কালচারটা কিন্তু ওই কালচারের মধ্যে ঢুকে যাবে, খাওয়া দাওয়া, সাজ পোশাক। তারপরে আস্তে আস্তে আমরা কি করবো, ওই দেশের গান বাজনা, ওই সাথে টেলিভিশন কনসেপ্ট, টেলিভিশন প্রোগ্রাম, সব কিছুকে, আচ্ছা তোমরা আজকে এরকম 11টা 38-এ ঢুকছো, 11টা করে ক্লাসটা তো 11টা থেকে, আমি 11টা 9 না 10-এ স্টার্ট করেছি, একটু দেরি করে স্টার্ট করেছি, তাই বলে তোমরা 11টা 40-এ ঢুকবে? এটা কি ভাবছো তোমরা? 11টা 40-এ যদি আসার হয় আসবে না, ক্লাস অ্যাটেন্ড করার দরকার নেই। কারণ এই যে রেকর্ডারটা না, এই যে গুগল মিটে যে ক্লাসটা হচ্ছে, আমি স্ক্রিন রেকর্ডার রেকর্ডিং করছি, এটা ক্যাম্পাস টেকনোলজিতে যাবে, প্রিন্সিপাল স্যার দেখবেন, আমার কিন্তু কোনো দায় নেই, ঠিক আছে? আমার কিন্তু কোনো দায় নেই, আমার পুরো ক্লাস রেকর্ডিং থাকবে, কে কখন এসছে, কখন যাচ্ছে, সমস্ত কিছু রেকর্ডিং থাকবে, আমি কলেজে জমা দিয়ে দেবো, তারপর তারা ডিসিশন নেবে। তো আজকে আমি ফার্দার বলে দিলাম, 11টা 40-এ কেউ ক্লাস জয়েন করবে না, এরপর আমি অ্যাডমিট করব না। 11টা 15-র মধ্যে আসতে পারলে আসবে, আদারওয়াইজ ক্লাসে জয়েন করবে না। কালকে থেকে কিন্তু আমি 11টা 15-র পর থেকে আর কোনো ক্লাস কাউকে আমি অ্যাডমিট করব না, এই আমি বলে দিলাম আজকে। তো কালচারাল পলিটিক্স কি? যখন মুক্ত বাজার হয় একটা দেশের, বাজারটাকে আমি দখল করে ফেলি, তখন আস্তে আস্তে সেই দেশের কালচার, সেই দেশের পলিটিক্সের মধ্যেও একটা বাজার চলে আসে। অর্থাৎ আমি একটা সূক্ষ্ম উদাহরণ দিই, কালচারাল পলিটিক্স উদাহরণ না দিলে বুঝতে পারবে না। সুশান্ত সিং রাজপুত, ঠিক আছে, একজন স্টার, বলিউড স্টার, সুইসাইড করেছে, কেস, গল্প শেষ। কি আছে এটার মধ্যে? খুব ইম্পর্টেন্ট, আগেও আমি বলেছিলাম এই টপিকটা নিয়ে, কিচ্ছু এমন কিছু গুরুত্বপূর্ণ না। বলিউডে এর আগে সুশান্ত সিং রাজপুতের থেকে অনেক বড় স্টার সুইসাইড করেছে, গুরুদত্ত ছিলেন। গুরুদত্তকে বলা হয় ইন্ডিয়ান সিনেমার একটা মাইলস্টোন ছিলেন গুরুদত্ত, সে গুরুদত্ত কিন্তু তোমার সুইসাইড করেছিলেন। তো সেই জিনিস নিয়ে কি ঘাটাঘাটি এত কিছু, হ্যাঁ, সুশান্ত সিং রাজপুতের কেচ্ছা কেলেঙ্কারিকে, একটা সুইসাইডকে এখন কত রকম যে ড্রামা নিয়ে আসছে, কি নিয়ে আসছে, প্রথমে নিয়ে এলো টাকা, ডিপ্রেশন, ড্রাগস, এখন আবার ব্ল্যাক ম্যাজিক, মানে যত রকম আর কি ইনগ্রিডিয়েন্টস আনা যায় একটা জিনিসকে মুখরোচক করে তোলার জন্য, সবকিছু আনা হচ্ছে। খুব দরকারি এগুলো আমাদের। কি হবে, সুশান্ত সিং রাজপুতের বাড়িতে ভূত দেখা যেত কি যেত না, হ্যাঁ, সে কি ড্রাগস নিত, সেটা জেনে কি আমার একদম জীবন উদ্ধার হয়ে যাবে? হবে না তো। তোমরা কি, সে কিন্তু সেটা নিয়ে কি হচ্ছে, প্রত্যেকটা টেলিভিশন চ্যানেল প্যানেল ডিসকাশন বসাচ্ছে, বড় বড় চ্যানেল 2 ঘন্টা 3 ঘন্টা ওটা সার্কাস করছে। রিপাবলিক টিভির মতন এত বড় একটা টিভি, সেখানে কঙ্গনা রানাওয়াতকে নিয়ে 3 ঘন্টা ধরে সার্কাস করলো। কখন করলো না, যখন দেশে আমাদের মহামারী চলছে, হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, তখন তখন এই সার্কাস গুলো হচ্ছে। তো ওয়াই, কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে?
ইস্যু ক্রিয়েট করে দেওয়া হচ্ছে, ঠিক আছে? তুমি সেটাকে পছন্দ করো বা না করো, মিডিয়া একটা ইস্যু ক্রিয়েট করে দিচ্ছে। কালচারাল পলিটিক্স হলো সেই জিনিস যেখানে কালচারটা একটা ক্যাপিটালিস্ট দেশের কালচার বা কালচারাল ইম্পেরিয়ালিজম এতটাই শক্তিশালী হয়ে যায়, তখন সেই দেশের রাজনীতি, শাসন ব্যবস্থা, ল অ্যান্ড অর্ডারকেও কন্ট্রোল করতে থাকে। সুশান্ত সিং রাজপুত একজন বলিউড স্টার, খুব যে বড় একেবারে বলিউড স্টার তাও না, শাহরুখ খানের লেভেল তাও না, শাহরুখ খান, আমির খান, সালমান খানের লেভেলে তাও না। ইস্যুটা কেন ক্রিয়েট করা হলো, ওয়াই? প্রথম কথা মশলা আছে, সেকেন্ড কি হলো, খুব সূক্ষ্মভাবে দেখো এর সাথে কিন্তু রাজনীতি যুক্ত হয়ে গেল। ছেলেটা বিহারের ছেলে, বিহার ভোট খুব সামনে, বিহারের ইলেকশন খুব সামনে, তো এই একটা বিহারি সেন্টিমেন্ট যদি জাগিয়ে দেওয়া যায়, বিহারের ছেলে সেন্টিমেন্ট আমি জাগিয়ে দিলাম, নীতিশ কুমার কি করলো, বিহার পুলিশকে পাঠিয়ে দিল মহারাষ্ট্রে। আরো যদি ক্লিয়ার ভাবে বলতে পারি, বলা যায়, তাহলে দেখবে যে বিজেপি কি করছে, নীতিশ কুমার বা বিজেপি আমি যদি বলি, অবশ্যই মহারাষ্ট্র বিজেপির হাত থেকে বেরিয়ে গেছে, সরকার ভেঙে গেছে মহারাষ্ট্রে বিজেপির, এখন অন্য গভর্নমেন্ট। কোন ঠাসা করে দেওয়া হচ্ছে সুশান্ত সিং রাজপুতকে নিয়ে, মহারাষ্ট্র পুলিশকে কাঠগড়ায় তোলা হচ্ছে, মহারাষ্ট্রের গভর্নমেন্টকে কাঠগড়ায় তোলা হচ্ছে। একটা ছোট সুইসাইড, সেটাকে এত বড় ইস্যু করে দেওয়া হচ্ছে, পুলিশকে কাঠগড়ায় তোলা হচ্ছে, সিবিআই তদন্ত শুরু হয়ে গেল। দেশে এর থেকে আরো অনেক ভাইটাল জিনিস আছে যার এগেনস্টে সিবিআই তদন্ত হওয়া উচিত। সিবিআই তদন্ত শুরু হয়ে গেল, এবং এত ফাস্ট, তার মানে চিন্তা কর, দেশের ল অর্ডার, সুপ্রিম কোর্ট ইনভলভ হয়ে গেল, সুপ্রিম কোর্ট ইনভলভ হয়ে গেল একটা বলিউড স্টারের আত্মহত্যাতে, সিবিআই ইনভলভ হয়ে গেল একটা বলিউড স্টারের আত্মহত্যাতে। এবার তুমি আসল কেসটাকে এক্সপ্লেন করো, কি আছে, কি এমন বিশেষত্ব আছে? ড্রাগস, বলিউডের ড্রাগস আজ থেকে নয়, সঞ্জয় দত্তের আগের আমল থেকে নেয়, মোরাললেস অনেকেই নেয়, এটা এমন কিচ্ছু গুরুত্বপূর্ণ না। সুশান্ত সিং রাজপুত ড্রাগস নিত কি নিত না এটা খুব গুরুত্বপূর্ণ? সঞ্জয় দত্তের ক্ষেত্রেও আমরা দেখেছি সে ড্রাগস নিত, অনেকেই ড্রাগস নেয়। ড্রাগস শুধু বলিউডে না, সারা ভারতবর্ষে কেন, সারা ওয়ার্ল্ডে ড্রাগস একটা খুব কমন ব্যাপার। একটু হাই মিডল ক্লাস বা হাই ক্লাসের ছেলে মেয়েদের কাছে ড্রাগস খুব কমন ব্যাপার, বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানেও ড্রাগস চলে, তো সেটাকে নিয়ে এত হাইলাইট করা, সিবিআই পর্যন্ত চলে যাওয়ার কোনো মানে হয় না। কি হয়েছে, মার্ডার হয়েছে, কোনো প্রুফ পেয়েছে আজ পর্যন্ত? হয়নি। ডিপ্রেশনের রোগী, ডিপ্রেশন কি হয়েছে? ডিপ্রেশনে ভারতবর্ষের অর্ধেক লোক এখন ডিপ্রেশনে ভুগছে, অর্ধেকের বেশি লোক এখন ডিপ্রেশনে ভুগছে, খুব ইম্পর্টেন্ট ডিপ্রেশন। তো এই একটা ছোট ইস্যু, একজন ফিল্ম স্টার সে আত্মহত্যা করেছে, মেবি সে ড্রাগস নিত, মেবি সে ডিপ্রেশনে ছিল, হোয়াট এভার, খুব ইম্পর্টেন্ট নয়। যদি তলিয়ে আমরা দেখি তাহলে খুব ইম্পর্টেন্ট নয়, কিন্তু জিনিসটাকে কি করা হলো, এতটা হাইপ দেওয়া হলো। শুধু তাই নয়, এবং সেইটা নিয়ে একটা চরম রাজনীতি, বিহার ভোট এর মধ্যে ইনভলভ হয়ে গেল, নীতিশ কুমার এর মধ্যে ইনভলভ হয়ে গেল, সিবিআই ইনভলভ হয়ে গেল, সুপ্রিম কোর্ট ইনভলভ হয়ে গেল। আজকে তুমি এই সুশান্ত সিং রাজপুতকে অনেক অনেক ইন্ডিয়ানরা আছে যারা চিনতই না, চিনতই না, চিনতই না, তো তাদেরকে কি করা হচ্ছে, তাদেরকে কি করা হচ্ছে? তো আমরা আজকে হাঁ করে দেখছি,
প্যানেল ডিসকাশন হচ্ছে 3 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা ধরে, 1 ঘন্টা ধরে আমরা হাঁ করে দেখছি। এটা তো দেখে দেখে সময় নষ্ট করা। আমার কাছে কি ইম্পর্টেন্ট? তুমি কোনোদিনও দেখেছো স্বচ্ছ ভারত অভিযান নিয়ে কোনো প্যানেল ডিসকাশন হয়েছে? ভারতবর্ষকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, সেটা নিয়ে কোনো প্যানেল ডিসকাশন হয়েছে? দেখেছো কি? দেখোনি তো। বা বা শৌচালয় নির্মাণ, হ্যাঁ নিশ্চয়ই একটা অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে, বিদ্যা বালানকে নিয়ে অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে। ব্রততী এটা আসার সময় নয়, ক্লাসে জয়েন করার সময় নয়, বা বারবার আমি তোমাকে এই জন্য ক্যান্সেল করছিলাম এন্ট্রিটা। 11:48 বাজে, 12টার সময় ক্লাস শেষ হয়ে যাবে, তো এইটা ক্লাসে আসার টাইম নয়। আসলে শুরুতে আসবে, আদারওয়াইজ আসবে না। তো কোনদিন দেখেছো শৌচালয় নির্মাণ? ভারতবর্ষে যে বিভিন্ন গ্রামে মানুষ শৌচালয় ইউজ করে না, সেটা নিয়ে কোনো প্যানেল ডিসকাশন হয়েছে? বেটি বাঁচাও বেটি পড়াও প্রত্যেকটা গভর্নমেন্টের ডেভেলপমেন্ট প্রজেক্ট, ভারতবর্ষকে উন্নত করার কিছু প্রজেক্ট, সেটা নিয়ে কোনোদিন প্যানেল ডিসকাশন হয়েছে তুমি দেখেছো? হয়নি। বা এটাকে নিয়ে খবরের কাগজে বিশাল করে কিছু লেখা, হ্যাঁ বেটি বাঁচাও বেটি পড়াও, হ্যাঁ শৌচালয় নির্মাণ করতে হবে, সারা ভারতকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। হ্যাঁ গভর্নমেন্ট কিছু টাকা ঢালছে, সেই টাকার বেসিসে কিছু অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে, কিছু ক্যাম্পেনিং হচ্ছে, গভর্নমেন্ট যতটুকু ইনিশিয়েটিভ নিয়ে করছে করছে। কোনো মিডিয়া ইনিশিয়েটিভ নিচ্ছে কি? নিচ্ছে না। কোনো মিডিয়া ইনিশিয়েটিভ নিচ্ছে না। তোমার ভেতরে ভেতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে না যে মাঠে ঘাটে শৌচ করা ঠিক নয়, তোমার ভেতরে ইনজেক্ট করা হচ্ছে না যেভাবে সুশান্ত সিং রাজপুতকে ইনজেক্ট করা হচ্ছে, তোমার ভেতরে সেভাবে ইনজেক্ট করা হচ্ছে না যে তুমি তোমার পরিবেশকে সুরক্ষিত রাখো, পরিবেশকে ভালো রাখো, পরিষ্কার রাখো, হচ্ছে না। নির্বিচারে গাছ কেটে ফেলা হচ্ছে, নির্বিচারে। হ্যাঁ কিছুদিন আগে এই যখন একদম আমাদের ঘাড়ের ওপর এসে পড়লো, চেন্নাইয়ে জল পাওয়া যাচ্ছিল না, চেন্নাইয়ে জল কিনতে হচ্ছে, তখন মানুষের একটু টনক নড়লো, তখন মিডিয়া কিছু কিছু করলো, কিছু কিছু তোমার কভারেজ দিল, অমুক দিল, ব্যাস শেষ। তোমার মনে হয় না এই যে ইস্যু, পলিউশন, জল কমে যাওয়া, নারী শিক্ষা, সর্বশিক্ষা অভিযান, শৌচালয় নির্মাণ, বেটি বাঁচাও বেটি পড়াও, স্বচ্ছ ভারত অভিযান, এগুলোকে নিয়ে রীতিমতো জোর কদমে ডেইলি বেসিসে মিডিয়ার এগোনো উচিত, কিন্তু মিডিয়া এগোচ্ছে না। মিডিয়া কাকে নিয়ে এগোচ্ছে? মিডিয়া সুশান্ত সিং রাজপুতকে নিয়ে এগোচ্ছে। কেন এগোচ্ছে? ভাই কারণ জানে এই ইস্যুটা নিয়ে আমি রাজনীতি করতে পারবো, এই ইস্যুটা বিহার ভোটে কাজে লাগবে, এই ইস্যুটা দিয়ে আমি মহারাষ্ট্র গভর্নমেন্টকে কোণঠাসা করতে পারবো, মহারাষ্ট্র পুলিশকে কোণঠাসা করতে পারবো, এই ইস্যুটা দিয়ে আমি সুপ্রিম কোর্টকে নাড়া দিতে পারবো। সর্বোপরি আমি যদি এটাকে স্পাইসি করে পেশ করতে পারি, তাহলে যেই লোকটা সুশান্ত সিং রাজপুতের নাম পর্যন্ত জানতো না, সেও হাঁ করে 3 ঘন্টা প্রোগ্রামটা গিলবে, প্রচুর অ্যাডভার্টাইজ পাবো। আমার মিডিয়াতে যদি আমি একটা প্যানেল ডিসকাশন বসাই বা সুশান্ত সিং রাজপুতকে নিয়ে 1 ঘন্টা আমি যদি একটা প্রোগ্রাম করি, তাহলে আমি প্রচুর অ্যাডভার্টাইজমেন্ট পাবো, প্রচুর প্রফিট হবে আমার। তো দ্যাট ইজ কালচারাল পলিটিক্স। কালচারাল পলিটিক্স, কালচারটাকে আমি গ্রিপে এনে এমন করে দেবো
যে সেই দেশের রাজনীতি, সেই দেশের ল অ্যান্ড অর্ডার, সেই দেশের সুপ্রিম কোর্ট সব কিছুর ওপর একটা প্রভাব পড়বে। সবাই ইনভলভ হয়ে যাবে, সবাই ইনভলভ হয়ে যাবে। ডোনাল্ড ট্রাম্প, আমেরিকান কালচার আমাদের কাছে এতটাই, আমেরিকা আজকে আমাদের এতটাই ফ্যামিলিয়ার হয়ে গেছে। কেন হয়েছে, কি জন্য হয়েছে? আমাদের কি প্রত্যেক বাড়ির সদস্যরা কি আমেরিকাতে থাকে না? থাকে না তো। আমেরিকান প্রোডাক্ট ইউজ করে করে এবং রীতিমতো প্রতিদিন টেলিভিশনে আমেরিকান কনসেপ্ট, আমেরিকান বিভিন্ন প্রোগ্রামের ডুপ্লিকেট জিনিস আমরা দেখে যাচ্ছি। ঠিক আছে, আমেরিকান আইডল, আমেরিকান গট ট্যালেন্ট, এছাড়াও নানা কিছু, মানে আমেরিকান, তুমি যদি টেলিভিশনের প্রথম অবস্থাটাই দেখো, সেখানেও কিন্তু কিছু আমেরিকান জিনিসই দেখানো হতো। যখন আমরা একদম ছোট ছিলাম, টেলিভিশনে চার্লি চ্যাপলিন রেগুলার দেখানো হতো, লুসি বলে একটা প্রোগ্রাম ছিল, ডালাস বলে একটা প্রোগ্রাম ছিল, যে আমেরিকান একটা বড় নাম করা একটা সোপ অপেরা বা টেলিভিশন সিরিয়াল ডালাস, দূরদর্শনে দেখানো হতো। তো সেইগুলো তার কেন দেখানো, শুধু আমেরিকাটা কেন দেখানো হচ্ছে? কেন ইন্দোনেশিয়ান দেখানো হচ্ছে না? কেন শ্রীলঙ্কার দেখানো হচ্ছে না? কেন নেপালের দেখানো হচ্ছে না? আমেরিকা দেখানো হচ্ছে কারণ কি? আমেরিকান প্রোডাক্ট তখন ইন্ডিয়ান বাজারে ছড়িয়ে রয়েছে, আমরা আমেরিকান প্রোডাক্ট কিনছি, আমেরিকান বাজারের সঙ্গে আমরা আমেরিকান বাজারটাকে নিজের বাজার মনে করছি, তাদের ব্র্যান্ড কিনছি, তাদের খাবার দাবার কিনছি, এবং সাথে সাথে তাদের কালচারটাকেও নিজের মতন করে নিচ্ছি, তাদের কন্টেন্ট দেখছি, তাদের টেলিভিশন কন্টেন্টগুলো আমরা দেখছি। এবং সেই সাথে সাথে হ্যাঁ, কোথাও গিয়ে তাদের যে আইডিওলজিগুলো, যেমন ধরো গে ম্যারেজ, লিভ ইন, লিভ টুগেদার, রেড পার্টি, ড্রাগস, যে পার্টিতে রেড, যে ড্রাগস নেওয়া হয় ওপেনলি, রেড পার্টি বলা হয়। এই রেড পার্টি, হ্যাঁ, হুক্কা বার, এগুলো কোথা থেকে এসছে? আমেরিকা থেকে এসছে। এগুলোকেও আমরা নিয়ে নিচ্ছি। এবং আজকে আমেরিকান পলিটিক্স আমাদের দেশের লোকসভা ইলেকশনের মতোই ইম্পর্টেন্ট। আমেরিকান ইলেকশন সামনে, তো দেখবে রেগুলারলি মিডিয়াতে ডোনাল্ড ট্রাম্প কিভাবে ক্যাম্পেনিং করছে, জো বাইডেন যে বিরোধী ডেমোক্রেট দলের, সে কিভাবে ক্যাম্পেনিং করছে, হিলারি ক্লিন্টনের কি ভার্সন, তো কি আমেরিকান পলিটিক্স কি খুব, আমেরিকান কি ভোট হলো খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। তো আমেরিকানটা যখন মানলাম ইম্পর্টেন্ট, তাহলে শ্রীলঙ্কাতে কবে ভোট হয়, শ্রীলঙ্কাতে কবে কি হচ্ছে আমরা জানতে পারছি না কেন? ইন্দোনেশিয়া, ভেনেজুয়েলা, ইন্দোনেশিয়া, ভেনেজুয়েলা, কিউবা, ভিয়েতনাম, আফ্রিকা, এইসব দেশে যখন কিছু আমরা জানতে পারি না, কেন জানতে পারি না? এমন না যে আমাদের ইন্টারেস্ট নেই, ইন্টারেস্ট আমেরিকান সবকিছুর প্রতি আমাদের ইন্টারেস্ট তৈরি হয়ে গেছে কেন? অনলি বিকজ অফ আমেরিকান মার্কেট, আমেরিকান প্রোডাক্ট। এইগুলো করতে করতে আমরা আস্তে আস্তে ওদের কালচারটাকে অ্যাডপ্ট করে নিয়েছি। পলিটিক্স, ঠিক আছে, আজকে সমস্ত কিছুতে দেখবি ইন্ডিয়ান সমস্ত ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পের একটা বক্তব্য থাকে। হাউডি মোদি হলো, নামাস্তে ট্রাম্প হলো, নামাস্তে ট্রাম্প একটা ইন্ডিয়ান কালচার, আমেরিকান কালচারের মিশ্রণ। হাউডি মোদি ইন্ডিয়ানকে নিয়ে গিয়ে আমেরিকান যে অভ্যর্থনা, কালচারাল পলিটিক্স, কালচারাল পলিটিক্স। আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্প যখন ভারতবর্ষে এলো, গুজরাটকে যেভাবে, ডোনাল্ড ট্রাম্পকে যেভাবে স্বাগত জানানো হলো, সেটা ভারতীয় কালচার দিয়ে স্বাগত জানানো হলো। তো এইভাবে কালচারাল পলিটিক্সটা নিয়ন্ত্রিত হয়। ঠিক আছে, একটা কালচার যখন একটা দেশের উপর ডমিনেট করে, তখন আস্তে আস্তে সেই দেশের রাজনীতি বলো, সেই দেশের ল অ্যান্ড অর্ডার বলো, সেই দেশের সমস্ত কিছু আস্তে আস্তে কি করে, সেইটার দ্বারাই নিয়ন্ত্রিত হতে শুরু করে।
মার্কেট, আসল কথা বলে হচ্ছে মার্কেট। মার্কেট কি বলছে, মার্কেটে কোনটা প্রফিটেবল সেটা নিয়েই রাজনীতি হবে, সেটা নিয়েই আমাদের কেন্দ্রের ল অ্যান্ড অর্ডার হবে। ঠিক আছে, ট্রান্সজেন্ডার, সেক্স চেঞ্জ করা, এগুলো কোথা থেকে এলো? ছেলে মেয়ে হয়ে যাচ্ছে, মেয়ে ছেলে হয়ে যাচ্ছে, ভারতবর্ষে তো ছিল না, বিদেশ থেকে এলো। এবং সেটা নিয়ে মিডিয়া হাইপ, কোথায় কিভাবে ট্রান্সজেন্ডার, কিভাবে সেক্স চেঞ্জ হচ্ছে, কাগজে লেখার পর লেখা, তাদের নিয়ে নানা রকম ক্যাম্পেনিং, তাদের নিয়ে নানা রকম একটা কালচার, সেটা নিয়ে পলিটিক্স, ইভেন পলিটিক্সও হচ্ছে। সুপ্রিম কোর্ট চলে এলো মাঝখান থেকে, না গে ম্যারেজ কি সেখান থেকে সুপ্রিম কোর্টে মামলা হয়ে গেল। ঠিক আছে, সমকামীদের সেই অধিকার দিতে হবে, সমকামীদের সমান অধিকার দিতে হবে, তারা যদি বিয়ে করতে পারে, গে ম্যারেজকে স্বীকৃতি দান। ঠিক আছে, একটা কালচার, সেই কালচারটা নিয়ে পলিটিক্স শুরু, বিভিন্ন রাজনৈতিক দল পলিটিক্স শুরু করে দিল একটা কালচার, ট্রান্সজেন্ডার নিয়ে পলিটিক্স, হ্যাঁ, গে লেসবিয়ান এগুলো নিয়ে পলিটিক্স, সেটা চলে গেল সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্টে মামলা হলো, সেখান থেকে আইন হলো। এগুলো এগুলো কিসের জন্য? এগুলোর থেকেও তো ইম্পর্টেন্ট আমাদের দেশের প্রত্যেকটা মানুষ যাতে রাত্রিবেলা খেয়ে ঘুমোতে যায়, এগুলোর থেকেও বেশি ইম্পর্টেন্ট আমাদের দেশে মেয়েরা যাতে শিক্ষিত হতে পারে, যাতে তাদেরকে মেরে ফেলা না হয়, কন্যাভ্রূণ হত্যা না হয়, ভারতবর্ষ যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, যাতে ভারতবর্ষে রোগ না হয়, ভারতবর্ষে হেলথ ইনফ্রাস্ট্রাকচার যাতে আরো উন্নত হয়, তার জন্য কেউ শুনতে পাচ্ছ না আমার কথা? হ্যাঁ, তো তো এইভাবে এইভাবে এগুলো তো ইম্পর্টেন্ট, এগুলো নিয়েই রাজনীতি হওয়াটা উচিত, এগুলো নিয়েই আমাদের দেশের শাসন ব্যবস্থা, সুপ্রিম কোর্ট, এগুলো নিয়ে ইনভলভ থাকা উচিত। কিন্তু সেখানে কি হচ্ছে, কিছু বিদেশি ভাবধারা আমাদের দেশের রাজনীতিটাকে নিয়ন্ত্রণ করছে। কালচার তো করছে অবশ্যই, কালচারটাকে গ্রিপে এনেছে বলে রাজনীতি আস্তে আস্তে নিয়ন্ত্রণে চলে যাচ্ছে ওদের হাতে। সুপ্রিম কোর্ট বলো, সিবিআই বলো, ল অ্যান্ড অর্ডার বলো, আইন বলো, এগুলো ওই কালচারের দ্বারা সম্মোহিত হয়েছে বলেই এইগুলো সমস্ত জায়গাগুলোতে, পলিটিক্স বলো, ল অ্যান্ড অর্ডার বলো, সব জায়গাতে আধিপত্য বিস্তার করতে পেরেছে। তো গ্লোবাল কালচার কি করছে, গ্লোবাল কালচার সেই যদি আমি এক কথা বলতে পারি, তোমার দেশের সবকিছু, আমার দেশের সবকিছুকে নিজের গ্রিপে নিয়ে নিচ্ছে। তুমি কি ভাববে, তুমি কি চিন্তা করবে, তুমি কি পড়বে, তুমি কি দেখবে, তুমি কি শুনবে, এবং সর্বোপরি তুমি কি অ্যাটিটিউড করবে, তোমার অ্যাটিটিউডটা কি হওয়া উচিত। ঠিক আছে, কি অ্যাটিটিউড হবে সেটাও কিন্তু ঠিক করে দিচ্ছে এই গ্লোবাল কালচার। আমরা কি আচরণ করব, আমরা কি বিহেভিয়ার করব, দুর্বল দেশগুলোর মানুষেরা, সেটাও ক্যাপিটালিস্ট কান্ট্রিরা ঠিক করে দিচ্ছে। তুমি তোমার খাওয়া দাওয়া, তোমার পোশাক পরিচ্ছদ, তোমার রাজনৈতিক মত, তোমার রাজনৈতিক মতের থেকেও বড় তোমার ওপিনিয়ন তারা ঠিক করে দিচ্ছে। তুমি কোন ইস্যুটা নিয়ে ভাববে তারা ঠিক করে দিচ্ছে। তো দিস ইজ কালচারাল পলিটিক্স। আমি যদি আরো ছোট করে একটা উদাহরণ দিই, যদি ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে উদাহরণ দিই, হয়তো এটা একটুখানি বিতর্কিত হয়ে যাবে, তাও আমি বলছি। একটা মাইথোলজিক্যাল ক্যারেক্টার রাম, মাইথোলজিক্যাল ক্যারেক্টার আমাদের হিন্দু ধর্ম বা হিন্দু কালচারের সঙ্গে, হিন্দু কালচারের একটা অঙ্গ হচ্ছে রাম। ঠিক আছে, রামায়ণ, রাম একটা হিন্দু সংস্কৃতির অংশ। তো রামায়ণ তো আমাদের একটা মহাকাব্য, ঠিক আছে, মহাকাব্য রাম, মহাকাব্য হচ্ছে রামায়ণ, সংস্কৃতির একটা অঙ্গ হচ্ছে রাম।
তো কি মনে হচ্ছে সেই রামকে নিয়ে কি রাজনীতি হচ্ছে না? এবং আমি কি সারাদিন আমার দেশের কি করে উন্নতি হবে সেটা না ভেবে আমি রাম মন্দির নিয়ে ভাবছি, আমি মন্দির নিয়ে ভাবছি, আমি মসজিদ নিয়ে ভাবছি, হুম, আমি অমুক নিয়ে ধর্ম নিয়ে ভাবছি কেন? আমার তো দেশের স্বচ্ছ ভারত অভিযান নিয়ে ভাবা উচিত, আমার তো বেটি বাঁচাও বেটি পড়াও নিয়ে ভাবা উচিত। ভাবছি না তো কি করছে? একটা মহাকাব্যের একটা ক্যারেক্টার, একটা ফিকশনাল ক্যারেক্টার, তাকে নিয়ে একটা কালচারাল পলিটিক্স হচ্ছে। দ্যাট ইজ কালচারাল পলিটিক্স। এটা আমি শুধু ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে বললাম, সারা ওয়ার্ল্ডের বেসিসও এটা হয়। হিটলারের নাৎসি, ইহুদিদের মেরে ফেলো, মেরে ফেলে আমার নাৎসিজম চালাও সারা পৃথিবীতে। বুদ্ধদেবের বৌদ্ধ ধর্ম, অন্য ধর্মকে স্ম্যাশ করে দাও, দিয়ে সারা পৃথিবীব্যাপী বুদ্ধ ধর্মের মনেস্টারি, বৌদ্ধ ধর্ম, বৌদ্ধ মূর্তি করো। তুমি দেখবে চলতো, তুমি যদি একটু খেয়াল করে দেখো যে পৃথিবীর হেন প্রান্ত নেই যেখানে বুদ্ধদেবের মূর্তি নেই। আফগানিস্তানের মতন একটা জায়গায়, একটা ইন্টেরিয়ারে, যেটা আইএসআইএস ভেঙে দিয়েছিল, পৃথিবীর সব থেকে বড় বৌদ্ধ মূর্তি ছিল, আইএসআইএস ভেঙে দিয়েছিল। মানে আমি বলছি না আইএসআইএস ঠিক করেছিল, আমি ভুল করেছিল, অত্যন্ত খারাপ কাজ করেছিল। একটা মনুমেন্টকে, একটা প্রত্নতাত্ত্বিক মনুমেন্টকে ভেঙে দিয়ে। কিন্তু আমি এই কথাটা বোঝাতে চাইছি যে কোন লেভেলে প্রোপাগান্ডা একটা ধর্মকে নিয়ে, সারা বিশ্বব্যাপী প্রোপাগান্ডা। কেন বৌদ্ধ ধর্ম ছাড়া কি অন্য ধর্ম ভালো নয়? সবাই সবার বিশ্বাস নিয়ে থাকো, সবাই সবার শান্তিতে থাকো, কেন চাপিয়ে দেওয়া হচ্ছে? কেন প্রোপাগান্ডা হচ্ছে? দ্যাট ইজ কালচারাল পলিটিক্স। অ্যাকোয়ার করে নেওয়া ক্ষমতাটা। নিজের সম্প্রদায় যত বাড়বে তত তুমি শক্তিশালী হবে, তত তুমি আধিপত্য তোমার বাড়বে। একটা দেশ যখন একটা দেশকে, আগেকার দিনে কি হতো, একজন রাজা পাশের রাজ্যকে আক্রমণ করতো, এইভাবে তার সাম্রাজ্য বাড়াতো। কেন বাড়াতো? যাতে তার সে শক্তি তার থাকে, সে একাধিপত্য চালাতে পারে, সারা দুনিয়া জুড়ে তারই অধিপত্য, সেই শাসন করবে, আমার উপরে কেউ নেই। বেসিকটা তো এটাই এটাই এখনো চলছে, একটু প্যাকেজিংটা অন্য। দ্যাট ইজ কালচারাল পলিটিক্স। আশা করি আইডিয়া ক্লিয়ার হয়েছে। যদি কোনো প্রশ্ন থাকে তোমরা করতে পারো, আদারওয়াইজ রোল নাম্বারগুলো লিখে দাও, এরপর আমি অন্য ইউনিটে চলে যাব। রোল নাম্বারগুলো সবাই লিখে দাও। ওকে।